Assalamu alaikum. Good evening to you all. How's life? ওয়ালাইকুম আসসালাম। এই যে দিনের বেলা ক্লাস হলে মানে the percentage of presence is too poor. এটা খুবই খারাপ লাগে। তোমরা সন্ধ্যার পরে সবাই অ্যাক্টিভ হয়। মানে ইদানিং কি হয় জানো? আমি রাত 10:30 টায় ঘুমাই যাই। সর্বোচ্চ রাত 11টা। এর বেশি আমি রাত জাগি না। তো প্রতিদিন সকালে উঠে দেখি যে রাতের বেলা একটা ইস্যু হইছে। সেই ইস্যুর পক্ষে there are so many thesis and there are so many antithesis and there are so many synthesis. তোমরা বুঝো কিনা এটা? থিসিস মানে কোন কিছুর পক্ষে যারা কথা বলে সেটাকে this one is considered as thesis. এটার বিপক্ষে যারা কথা বলে তাদেরকে antithesis বলে। আর থিসিস antithesis as a combined একটা synthesis তৈরি হয়। মানে একটা আল্টিমেট একটা হচ্ছে ওটার উপর একটা দৃষ্টিভঙ্গি তৈরি হয়। That is called synthesis. তো আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে দেখি যে প্রতিদিন রাতে একটা করে ইস্যু উঠছে এবং তার পক্ষে এক টাইপের লোক আছে, বিপক্ষে এক টাইপের লোক আছে। আবার ২ জনে মিলে একটা কমন গ্রাউন্ড এ আসছে। তো সকালবেলা উঠে মোটামুটি ৫ মিনিটে গত রাতের যে সাম আপ সেই সাম আপটা হচ্ছে পেয়ে যাই। মানে আমার কাছে মনে হয় যে সোশ্যাল মিডিয়া পিনিক যেটাকে বলে আরকি। এই সোশ্যাল মিডিয়া পিনিক সব শুরু হয় রাত 11:30 টার পরে। এটা থেকে দূরে থেকো আরকি বুঝছো? তখন তোমাদের ভাল লাগবে। যাই হোক, সো তোমরা আসলে সন্ধ্যার পরে সবাই অ্যাক্টিভ হও। বিশেষ করে রাত 11:30 টার পরে সবাই প্রোঅ্যাক্টিভ হয়ে যাও। প্রোঅ্যাক্টিভ মানে হইতেছে তখনই আসলে তোমরা মানে সোশ্যাল মিডিয়াতে শেয়ারিং, কেয়ারিং, মেসেজিং, চ্যাটিং-ফ্যাটিং যা আছে সবই তোমরা শুরু করো রাত 11:00 টার পরে। এটা করো না। দিনের বেলা অ্যাক্টিভ থাকো, ভোরবেলা ঘুম থেকে উঠবা, ফজরের নামাজ পড়ে কেউ দিনটা শুরু করো। দেখবা তোমার দিন অনেক বড় লাগবে, অনেক বড়। তো ঠিক আছে ভাইয়া। মানে as we usually do to recap the previous class. সবাই একটু প্রিভিয়াস ক্লাসটা মনে করায় নাও। আমি আগের অংশটুকু মনে করায় দিচ্ছি না। প্রভাবকের আগডুম-বাগডুম, ঘোরাডুম অনেক কিছু তোমরা জানো। আমরা আজকে শুরু করব হচ্ছে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। এবং কেমিক্যাল ইকুইলিব্রিয়ামটা আমি একটু সংক্ষেপে রিক্যাপ করে দেই। আয় হায়! এটা কি চলে আসছে? এখানে সম্ভবত আমাদের ক্লাসটা আছে। হ্যাঁ। আমরা এখানে শিখছিলাম প্রভাবক, প্রভাবক কি, ধনাত্মক, ঋণাত্মক, আবিষ্ট, স, আগডুম-বাগডুম, ব্লা, ব্লা অনেক কিছু ছিল। ওটুকু আমি রিক্যাপ না করে আমি সরাসরি হচ্ছে বিক্রিয়ার এটুকু সবাই পড়ে নিছিলা? হেই! আমি তোমাদেরকে বলছিলাম যে এখানে আসলে তোমাদের নিজেদের পড়ে নিতে হবে। পড়ছিলা এটুকু? খুব সম্ভবত এটা তোমাদের ছিল না বইয়ে বা বইয়ে নাই। যতদূর আমি জানি কলেজের বইতে নাই। কিন্তু এটা 9-10 এর বইতে ছিল। এবং মানে this can be considered as a কি বলা হয় introduction তোমরা পড়ো না? introduction ওইটা আরকি ভূমিকা। যে দিকের ভিত্তিতে ২ রকম একমুখী, উভমুখী। একমুখী কি জিনিস? উভমুখী কি জিনিস? তারপরে হইতেছে এই একডুম-বাগডুম অনেক কিছু ছিল। উভমুখী বিক্রিয়ার কিছু বৈশিষ্ট্য অনেকে একবার চোখ বুলাই গেছো। Not necessarily this has to be memorized. Just go through যেটাকে বলে সেটা। সাম্যাবস্থাটি গতিশীল অবস্থা প্রমাণ পাওয়ার জন্য তেজস্ক্রিয় আয়োডিন দিয়ে বিক্রিয়া দেখাইছে। আচ্ছা, তেজস্ক্রিয় আয়োডিন দিয়ে দেখাবো নাকি ব্যাখ্যা করে লিখবো? অবশ্যই তেজস্ক্রিয় আয়োডিন দিয়ে দেখাবো। আমি তোমাদেরকে রিক্যাপ করে দিব আজকে কোনো সমস্যা নাই। এরপর আসে হইতেছে হুবমুখিতা। তোমাদেরকে বলছিলাম যে রাসায়নিক বিক্রিয়া যদি সংঘটিত হয় তখন সেখানে যদি উভমুখী অবস্থা সৃষ্টি হয় এর মানে কি ফরওয়ার্ড রেট ব্যাকওয়ার্ড রেট দিস টু রেটস হ্যাভ টু বি ইকুয়াল এটাই তো মানে ফরওয়ার্ড রেট ব্যাকওয়ার্ড রেট সমান হতে হবে দ্য মোমেন্ট যে মোমেন্টের সমান হয় সেটাকে আমরা বলি রাসায়নিক সাম্যাবস্থা তো তোমাদেরকে বলছিলাম সাম্যাবস্থা মানে কিন্তু রেট সমান সাম্যাবস্থা মানে কিন্তু পরিমাণ সমান না হতেও পারে আবার নাও হতে পারে এটা অনেক বারবার গতকালকে ক্লাসে এমফাসাইজ করছিলাম যে উৎপাদের পরিমাণ ঘনমাত্রা সমান হতেও পারে না হতে পারে 99.9% কেসে এটা হয় না বুঝছো আর তারপর হচ্ছে আরেকটা জিনিস তোমাদেরকে একটু বলতে চাই সেটা হচ্ছে যখন আসলে তুমি কোন একটা প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছ বুঝছো একটা কথা আছে না যে গড হেল্পস দেম হু হেল্পস দেমসেলভস সো এখানে আমি আমার কথাও বলছি আই হেল্প ইউ বাট ইউ হ্যাভ টু হেল্প ইয়োরসেলভস end of the day you are the one who need to do the job I can guide you I can show you the right path but you are the one who need to do the job এটা সবসময় মনে রাখবা যে তুমি যদি নিজেকে হেল্প না করো শাওন ভাইয়া গোলায় খাওয়াই দিল তোমাকে লাভ নাই end of the day you are the one who need to do the job তোমাকেই পড়তে হবে তোমাকেই আসলে পরীক্ষা দিতে হবে তোমাকেই পড়া মনে রাখতে হবে আমি তোমাকে এখানে পড়াটা বুঝতে হেল্প করি হয়তো গাইডলাইন দেই মাঝে মধ্যে টু সাম এক্সটেন্ট মোটিভেট করি বাট ইউ আর দ্য ওয়ান হু নিড টু ডু দ্য জব এই জিনিসটা কি বিশ্বাস করো তোমরা নাকি এটা মনে করো যে শাওন ভাইয়ের ক্লাসে আসলেই বোধহয় হয়ে গেছে এটা কি বিশ্বাস করো তোমরা খবরদার না
কথা হচ্ছে আমি এখানে তোমাকে আসলে সব করে দিচ্ছি না, আমি তোমাকে একটা স্টেজ পর্যন্ত পৌঁছায় দিচ্ছি, তারপরে কিন্তু তোমাকেই হাঁটতে হবে। তো এই বিশ্বাসটা কিন্তু রাখবা। অনেকে বলে ভাই ক্লাস করলে কি হবে? হ্যাঁ, ক্লাস করলে যতটুকু হওয়ার কথা ততটুকু হবে, কিন্তু বাকিটুকু তো আসলে তোমার করতে হবে। এই জিনিসটা বিশ্বাস করবা। and there's no shortcut of success. জাস্ট মানে কি বলবো, যে put it in your head, put it in your heart, there's no shortcut. সাকসেসের আসলে কখনো শর্টকাট নাই আসলে। সো তোমাকে আসলে লং কাটে যেতে হবে, তোমাকে পরিশ্রম করতে হবে। অ্যান্ড পরিশ্রমটাকে মজা নিয়ে করার চেষ্টা করো আরকি, যতটুকু কম বিরক্তি নিয়ে কথা বলা যায়। আর তোমাদেরকে আমি আমার লাইফ থেকে হচ্ছে একটা লেসন দিচ্ছি, সেটা হচ্ছে চেষ্টা করবে আগেভাগে ঘুমায়। আমি তোমাদেরকে বলি যার রাত জাগা অভ্যাস আছে রাত জাগো। কিন্তু দেখো সম্ভব হয় কিনা। সেটা হচ্ছে যে চেষ্টা করো রাত ১১ টার মধ্যে ঘুমায় যেতে, এট বেস্ট ১২ টা। আর চেষ্টা করো হইতেছে ৫ টা ৫:৩০ টার মধ্যে উঠতে। দেখবা যে your life will be dramatically changed. মানে I can tell you guys, your life will be changed just for this one habit. ১১ টার মধ্যে ঘুমাবা, ৬ টা ৫:৩০ টার মধ্যে উঠবা। যারা মুসলিম আছো নামাজটা পড়ে দিনটা শুরু করবা। দেখবা পরে আমাকে সপ্তাহখানেক এটা করো। তুমি দেখবা যে কতটা তোমার লাইফ চেঞ্জ হয়ে যায়। একটা অভ্যাস টেস্ট করো। দেখো কতটা চেঞ্জ হয়। কিন্তু তোমরা করো কি ২ টা পর্যন্ত Facebook, সোশ্যাল মিডিয়া মনে হয়, অনেক সময় মনে হয় আল্লাহ এত রাতে এত সকাল ঘুমাই গেলাম। দুনিয়া মনে হয় থেমে যাচ্ছে। বা আমি যদি এত সকালে ঘুমায় যাই তাহলে মনে হয় কি না কি মিস করব। এটা মনে হয় না মাঝে মধ্যে? এত সকালে ঘুমাবো, দুনিয়া তো আমাকে রেখে আগায় যাচ্ছে। অথবা আমি না থাকলে বোধহয় দুনিয়াতে অনেক কিছু মিস হয়ে যাচ্ছে। দুনিয়া বোধহয় অনেক পিছায় থাকবে। না, ব্যাপারটা এমন না। ঘুমায় গিয়েও সকালবেলা উঠে সারা রাতের সাম আপটা পাবা। যত প্রোপাগান্ডা আছে, যত গুজব আছে, যত যা আছে সকালবেলাটা সাম আপ করো আরকি। আর যারা রাতে পড়ো তারা তো পড়ো, ঠিক আছে। এখন শীত আছে নাকি? একজন বলছে শীতের জন্য উঠতে পারি না। তারপরে তোমাদেরকে দেখাইছিলাম যে আমি যদি রেট ভার্সেস টাইম এই গ্রাফটা প্লট করি, তাহলে কে জানি এখানে একটু লিখে দিছি। কে লিখে দিছে জানি না। এই বরাবর রেট নিচ্ছি, এই বরাবর টাইম নিচ্ছি। এট দ্য বিগিনিং দ্য ফরওয়ার্ড রেট ইজ ম্যাক্সিমাম, ব্যাকওয়ার্ড রেট ইজ 0। আস্তে আস্তে ফরওয়ার্ড রেট কমে, ব্যাকওয়ার্ড রেট বাড়ে এবং একটা সময় গিয়ে দুইটা এক লাইনে মিলিত হয়। এক লাইনে মিলিত যখন হয় সেটাকে আমরা কি বলি? সাম্যাবস্থা বলি। আর আরেকটা জিনিস হচ্ছে যখন তুমি ধনাত্মক প্রভাবক যোগ করো জাস্ট বিফোর দ্য ইকুইলিব্রিয়াম, তখন এরা আগে ভাগে সাম্যাবস্থায় পৌঁছায়। নেগেটিভ যোগ করলে পরে পৌঁছায়। এন্ড দিস ইজ আওয়ার লাস্ট ক্লাস। আমরা এখন আজকে এই ক্লাসে আসি। এবার সবাই লিখে নাও ভরক্রিয়ার সূত্র। এবার লিখে নাও। কালকে অনেকেই বলছিল ভাই এটা পড়বো না, এটা পড়বো না, এটা আজকে পড়বা। রাতে পড়ানো শেষ করলে তো ঘুম হয় না। সে যদি আমি বলছি না যে দোজ হু আর স্টাডি ইন নাইট মানে হ্যাভ নো ইস্যুস। কিন্তু যারা চিন্তা করো সোশ্যাল মিডিয়াতে আমি না থাকলে বোধ হয় সোশ্যাল মিডিয়া থেমে থাকবে, না হয় আমার জীবন থেমে থাকবে। এই টাইপের যারা হইতেছে ইয়াটা আছো, তারা হচ্ছে এই চিন্তা থেকে বের হয়ে যাও। আর আরেকটা সুবিধা তোমাদেরকে বলি, আমাকে দেখতে অনেক কম বয়সী লাগে না? লাগে কিনা বলো? So those who want to stay young, মানে this is the most important habit. মানে I can tell you this is the most important habit. থাকে না এজ ইজ জাস্ট এ নাম্বার। সো তুমি রাত জাগবা, দেখবা তুমি তাড়াতাড়ি বুড়া হয়ে যাবে। এটা সত্যি কথা। সো এই যে আমাকে তোমরা দেখবা যে আমাকে দেখতে একটু কম বয়স্ক লাগে আরকি। এটার কয়েকটা কারণ। একটা হচ্ছে কখন ঘুমাতে যাও, কখন উঠো, এটা একটা ব্যাপার। ফিজিক্যাল এক্সারসাইজ একটা ব্যাপার আর ফুড হ্যাবিট একটা ব্যাপার। সো এই জিনিসগুলো একটু চেঞ্জ করো। দেখবা যে হচ্ছে লাইফে তোমার হতাশা কমে যাবে। আবার তোমরা দেখবা আমাকে খুব একটা রাগতে দেখবা না তোমরা। আমি খুব একটা রাগী-টাগী না আরকি। আমি কখনোই কারো সাথে রাগ দেখাই না। এটা শিখর অফিসের সবাই জানে। সো কথা হচ্ছে যে এইটাও আসলে তোমার দেখবা যে হইতেছে একটা হ্যাবিট হবে আরকি। মেন্টালি তুমি যদি সাউন্ড থাকো, ফিজিক্যালি তুমি যদি সাউন্ড থাকো, তুমি সহজে রাগবা না। এই লিখছো? সেটা হইতেছে ভরক্রিয়ার সূত্র। ইংলিশে বলা হয় ল অফ মাস অ্যাকশন। সো ২ জন আসলে সায়েন্টিস্ট। একজনের নাম হচ্ছে সি.এম. গুলবার্গ, আরেকজনের নাম হচ্ছে পিটার ওয়েজ। বুঝছো? দিস ইজ নট ওয়েজ, দিস ইজ ভয়েজ। হ এবং ভ এর মাঝামাঝি কিছু একটা। তো হ এবং ভয়ের মাঝামাঝি যে কিছু একটা, এটাকে আবার তোমাদের বইতে কি লিখছে জানো? তোমাদের বইতে লিখছে খুবই হাস্যকর, পিটার ভাগে। এখন হাউ অন আর্থ দিস শুড বি সাউন্ডস এট পিটার ভাগে, আমার কোনো আইডিয়াই নাই। ওরা আসলে ডাব্লিউ রে এখানে ভি বানাইছে, বুঝছো? ভি বানাইছে। আর জি রে ওয়েজ এর জায়গায়, আমরা জি রে মাঝে মধ্যে গ লিখি, মাঝে মধ্যে জ লিখি না? তো ওরা জি রে লিখছে গ। তখন বানাই দিছে পিটার, ডাব্লিউ রে ভি, আর জি রে হচ্ছে গ। তাহলে মিলাইলে কি হয়? পিটার ভাগে। না এটা কেমনে পিটার ভাগে হয়? যাই হোক, ওনার নাম হচ্ছে পিটার ভয়েজ। ভয়েজ আমি আবারও বলতেছি,
ওয়েজ। সো পিটার ভাগে না, পিটার বসেছিল। ওনারা ২ জন আসলে গল্পটা বলি, মেইন স্টোরিটা। মানে একদিন বিকালবেলা তারা ২ জন ঘুরতে গেছিল, বুঝছো? আমি কিন্তু সত্যি কথা বলতেছি। আমি কোনো হিস্ট্রি বলতেছি। কোনো বানায় গল্প বলছি না। তো ওনারা ২ জন সমুদ্রের পাশে ঘুরতে গেল, বুঝছো? এই ২ জন লোক আরকি, ২ জন কেমিস্ট। তো সমুদ্রের পাড়ে ঘুরতে গিয়ে ওনারা দেখে যে সমুদ্রের পাড়ে অনেক সোডিয়াম কার্বনেট। এখন তুমি আমি হইলে তো এত কিছু ভাবতাম-টাবতাম না। তো তারা ২ জন তো আসলে সায়েন্টিস্ট মানুষ। তাদের মাথায় টেনশন আসলো যে, আয় হায়! এটা আবার কই থেকে আসলো? সো ওনারা কি দেখলেন? ওনারা দেখলেন সোডিয়াম কার্বনেট, Na2CO3। এখন ওনারা পরে হচ্ছে রিসার্চ করে they find out that the source of sodium carbonate is the salt water. We know salt water contains sodium chloride, right? সমুদ্রের পানি। আর সমুদ্রের পাশে পাহাড় ছিল, পাহাড়ে ক্যালসিয়াম কার্বনেট আছে। তাহলে এই সোডিয়াম ক্লোরাইড আর ক্যালসিয়াম কার্বনেট এরা ২ জন মিলিত হয়ে কি তৈরি করে? মিলিত হয়ে তৈরি করে সোডিয়াম কার্বনেট। আর তৈরি করে ক্যালসিয়াম ক্লোরাইড। সো ক্যালসিয়াম ক্লোরাইড ইজ নট রিলেভেন্ট হিয়ার। এই তো? তো তারা ঠিক আছে, মোটামুটি স্যাটিসফাইড যে ওইখান থেকে এসে তারা মোটামুটি ব্যাখ্যা বুঝলো যে হইতেছে এখানে আমাদের হচ্ছে এইভাবে তৈরি হয়। তো তারা ২ জন হলো কি দেখো, এই সোডিয়াম ক্লোরাইড মানে নট দ্য রেয়ারেস্ট মেটাল, রেয়ারেস্ট কম্পাউন্ড, ক্যালসিয়াম কার্বনেট ইজ অলসো এভেইলেবল। দোনোটাই এভেইলেবল। চাইলে তুমি এই পরীক্ষা করতে পারো। তোমার বাসায় লবণ আছে, তোমার বাসায় চুনাপাথর আছে। চুনাপাথর হইতেছে টাইলসে থাকে চুনাপাথর। তো তারা বাসায় এসে তাদের ল্যাবে এই পরীক্ষাটা করতে গেল, বুঝছো? মানে এই এক্সপেরিমেন্টটা করতে গেল। কিন্তু ওনারা দেখলেও যে ওনাদের বাসায় এসে এই এক্সপেরিমেন্টটা আর হইতেছে না। এই রিঅ্যাকশনটা হয় না। অ্যান্ড দেন দ্য থিংস গট সারপ্রাইজিং, ইন্টারেস্টিং যে কি এমন ঘটনা ওইখানে ঘটলো, সমুদ্রের পাড়ে ঘটলো, সৈকতে ঘটলো, কিন্তু আমার ল্যাবে ঘটছে না। তখন তারা এরকম একটা এক্সপ্লেনেশন দিল। এক্সপ্লেনেশন হতেছে যখন এই লবণের পরিমাণটা অনেক বেশি থাকে, যখন এই চুনাপাথরের পরিমাণটা বেশি থাকে, দেন থিংস ক্যান হ্যাপেন। কিন্তু যখন এদের পরিমাণটা কম থাকে তখন দ্য রিঅ্যাকশন রেট ইজ সো মাচ স্লো দ্যাট মানে উই ক্যান নট কনসিডার ইট অ্যাজ এ রিঅ্যাকশন। বাংলায় বলি, মানে যখন আসলে এই লবণের পরিমাণটা বেশি, যখন এই চুনাপাথরের পরিমাণটা বেশি তখন রিঅ্যাকশন হয়, যখন কম তখন হয় না। সমুদ্রের অনেক পানি একসাথে অনেক পাহাড়ের গায়ে আশ্রে পড়ে, তখন এই রিঅ্যাকশনটা হচ্ছিল। ল্যাবে তুমি একটুখানি লবণ একটুখানি চুনাপাথর মেশাইছো, তখন এই রিঅ্যাকশনটা হচ্ছে না। তো তারা এখন এরকম একটা জিনিস দিল আমাদেরকে, সেটা হইতেছে এইটা নির্দিষ্ট তাপমাত্রা, এটুকু বাদ দাও। মানে এই লাইনটা তোমার এই ইকুয়েশন বুঝতে হেল্প করবে না। যে কোনো বিক্রিয়ার হার ওই মুহূর্তে উপস্থিত বিক্রিয়কগুলোর অবশিষ্ট সক্রিয় ভরের সমানুপাতিক। মানে সক্রিয় ভর বেশি হলে রিঅ্যাকশন রেট বেশি, সক্রিয় ভর কম হলে রিঅ্যাকশন রেট কম। ল্যাবে ওনাদের সক্রিয় ভরকে একটু পরে বলতেছে, অ্যাক্টিভ মাস বলা হয়। যদি ইংলিশে আমি ট্রান্সলেট করি, at any given moment the rate of reaction is proportional to the active mass of the reactant. আবারও বলছি, at given moment the rate of reaction is proportional to the remaining or to the active mass of reactant. এ হচ্ছে আমাদের ওই সায়েন্টিফিক ডেফিনেশনটা ইংলিশে। এখন প্রশ্ন হতেছে সক্রিয় ভর মানে একটা ভর, চিন্তা করো সক্রিয় ভর মানে হইতেছে একটা ভর যেটা সমুদ্রের পানিতে বেশি ছিল, যেটা পাহাড়ে বেশি ছিল, তার জন্য রিঅ্যাকশন রেটটা বেশি ছিল, মানে রিঅ্যাকশনটা হচ্ছে। যখন ল্যাবে আনা হইলো তখন রিঅ্যাকশনটা হইলো না, কারণ সক্রিয় ভরটা কম। তোমার পকেটে টাকা বেশি থাকলে তুমি তাড়াতাড়ি বেশি খরচ করো না? খরচের হার তো বেশি হয়। টাকা যখন ১০ টাকায় নামে, যে তোমার রিক্সা ভাড়া বা তোমার ওই লেগুনা ভাড়া, তখন তুমি কি আর এত টাকা খরচ করো না তো। তাহলে টাকা বেশি, খরচ বেশি। টাকা কম, তুমি চুপচাপ বসে আছো। মানে থিংস আর লাইক দ্যাট। আমাকে বলো এই জিনিসটা বুঝতে পারছি কিনা, ফিল করতে পারছি কিনা? ভাই আমি সারারাত পড়াশোনা করে ফজরের পরে ঘুমাতাম। ইদানিং তাড়াতাড়ি ১০ দিন করে কোনো পড়া আগাচ্ছে না। হ্যাঁ, তুমি তোমার মতো করে পড়ো। যেভাবে পড়া আগায় সেভাবেই পড়ো আরকি। ওকে, ক্লিয়ার বুঝতে পারছি। আচ্ছা এখানে আসলে এমন এমনই রকেট সায়েন্স নাই। তোমরা এটা বুঝতে পারবা। এখন দেখো সক্রিয় ভর বলতে আসলে কি বোঝায়? এই যে অ্যাক্টিভ মাস যে আসলে আমরা বলতেছি, এই অ্যাক্টিভ মাসটা আসলে কি? মানে ইফ দেয়ার ইজ এ সলিউশন, মানে যদি কোথাও কোনো দ্রবণ থাকে, তাইলে সেখানে সক্রিয় ভর বলতে কি বোঝায়? সক্রিয় ভর বলতে বোঝায় তার মোলার ঘনমাত্রা।
মোলার ঘনমাত্রা। ইউজুয়ালি আমরা কিন্তু ভ্যালু নেই, বুঝছো? জিনিসটা কেমন? এই তুমি বাজারে হইতেছে ডিম কিনতে গেছো। এখন ডিম বেশি কিনছো না ডিম কম কিনছো, এটা কি কেজি মাপে আমরা হিসাব করি? কেজি মাপে কিন্তু হিসাব করি না। ডিম বেশি কিনছো না কম কিনছো, এটা আমরা হিসাব করি কিভাবে? হালি দিয়ে বা ডজন দিয়ে। তাহলে দেখো, ডিম আসলে হচ্ছে, অথবা তোমাকে আরেকটা জিনিস বোঝাই, ধরো বিয়ের মার্কেট বলে একটা মার্কেট আছে, জানো? বিয়ের বাজার। তোমরা তো এখনো বিয়ের বাজারে প্রবেশ করো নাই। অনেক আপুরা আছে হয়তো বাসায় এরকম থ্রেড দিচ্ছে যে পড়াশোনা করলে কর, না করলে কিন্তু বিয়ে দিয়ে দেবো। আর অনেকে বাপ মা এরকম বলে রিক্সাওয়ালার সাথে বিয়ে দিয়ে দিবো আর কি। আচ্ছা, বিয়ের বাজারে ছেলেদের যোগ্যতার ক্রাইটেরিয়া কি তার চেহারা? হ্যাঁ, তোমার কি মনে হয়? মানে ওকে, দিস দিস ডিউড ইজ কেপেবল বিকজ অফ হি ইজ হ্যান্ডসাম। এটা কি কখনো হয়েছে দেখছো? মানে বিয়ের বাজারে ছেলেদের যোগ্যতার মাপকাঠি কি তার চেহারা? অবভিয়াসলি না। তো ছেলেদের যোগ্যতার মাপকাঠি কি? ছেলেদের যোগ্যতার মাপকাঠি হইতেছে কি, ধরো তার হচ্ছে একাডেমিক ব্যাকগ্রাউন্ড, তার টাকা পয়সা, তার সরকারি চাকরি, সে জামাই বিসিএস ক্যাডারের কিনা আর কি, এগুলো আর কি। টাকা পয়সাও দেখে না ভাই, দেখে হচ্ছে বাংলাদেশে সরকারি চাকরি। বিসিএস হইলে তো হইল। এবার আসি মেয়েদের ক্ষেত্রে। মানে ইজ ইট দ্য কোয়ালিফিকেশন দ্যাট ম্যাটার্স? মেয়েটা কোন ভার্সিটিতে পড়ে, কত ভালো ছাত্র ছাত্রী আর কি, কত কি বলে তোমার, এটা কি আসলে ম্যাটার করে মেয়েদের ক্ষেত্রে? না, ম্যাটার করে না কিন্তু। হোয়াট ম্যাটার্স ইজ হার বিউটি, রাইট? এখন আমার কথা হচ্ছে, দেখো ছেলেদের জন্য ক্রাইটেরিয়া এক, মেয়েদের জন্য ক্রাইটেরিয়া অন্য কিছু। এখন এটা আমারে দোষ দিও না ভাই, এরকম কেন বলতেছেন ভাই? দিস ইজ হোয়াট ইট ইজ, আমার এখানে কিছু বলার নাই। সমাজ এভাবেই চলে। তুমিও সুইজারল্যান্ড থেকে আসো নাই, আমিও সুইজারল্যান্ড থেকে আসি নাই। তুমিও এই সোশিও ইকোনমিক পার্সপেক্টিভে বড় হয়েছে, আমিও তাই। তো মেইন কথা হতেছে যে, তাহলে খেয়াল করো ছেলে কতটা যোগ্য সেটা আমরা বিচার করছি হচ্ছে তার চাকরি দিয়ে। মেয়ে কতটা যোগ্য সেটা আবার তার চাকরি দিয়ে বিচার করছি না, সেটা তার চেহারা দিয়ে বিচার করছি। জিনিসটা কিন্তু রেলেভেন্ট, খেয়াল করছো? তো আমার কথা হতেছে, সক্রিয় ভর মানে হইতেছে একটা প্যারামিটার, একটা প্যারামিটার। তো এই প্যারামিটারে যদি দ্রবণ থাকে, দ্রবণে বেশি আছে না দ্রবণে কম আছে? আচ্ছা, একটা দ্রবণে কোনো কিছু বেশি না কম, এটা কি আমরা ভর দিয়ে মাপি? না, আমরা ঘনমাত্রা দিয়ে মাপি। ঘনমাত্রা বেশি হইলে দ্রবণে বেশি আছে, ঘনমাত্রা কম হইলে দ্রবণে কম আছে। অর্থাৎ অর্থাৎ দ্রবণের ক্ষেত্রে ওই যে বেশি আছে না কম আছে, দ্যাট প্যারামিটার ইজ মোলার কনসেন্ট্রেশন বা মোলার ঘনমাত্রা, এবং ইউজুয়ালি আমরা ভ্যালুটা নেই, আমরা একক নেই না। এবার কি ফিল করতে পারছো? গ্যাসের ক্ষেত্রে কি? গ্যাসের ক্ষেত্রে হচ্ছে তার এটিএম এ যে চাপ, আংশিক চাপ আর কি, অনেক গ্যাস থাকলে আংশিক চাপ, এবং এটা কোন এককে হয়? এটা এটিএম এককে হয়। আর কঠিন পদার্থের ক্ষেত্রে সক্রিয় ভরের মানটা হতেছে 1, আর তরলের ক্ষেত্রে সক্রিয় ভরের মানটা 1। এই দুটো কেন 1 এটা জানতে চেও না। এই দুটো 1, এর পিছনে অনেক কাহিনী আছে। এখানে ফ্রি এনার্জির অনেক কাহিনী আছে। শাওন ভাই বলছে, সত্যি বলছি, বিশ্বাস করে নাও। আফসার রহমান বলছে বুঝতেছি না। আফসার রহমান, তুমি পরে জয়েন করছো ভাইয়া। তুমি যদি শুরু থেকে থাকতা, এখানে না বুঝার মতো এমন কোনো কিছু বলা হইতেছে না। আমি দেখবেন পড়ানোর মধ্যেই যাইনি, আমি তো জাস্ট নর্মাল কথাবার্তা বলছি। তাহলে গুলবার্গ এবং ওয়েস তারা দুজন বলল একটা বিক্রিয়ার হার বিক্রিয়কের সক্রিয় ভরের সমানুপাতিক। সো বিক্রিয়ার হার বিক্রিয়কের সক্রিয় ভরের সমানুপাতিক। সক্রিয় ভর বলতে কি বুঝায়? ফর কনসেন্ট্রেশন, মানে কি বলে, ফর সলিউশন উই কনসিডার মোলার কনসেন্ট্রেশন। ফর গ্যাসিয়াস আমরা কি বুঝি? দেখো, কোথাও গ্যাস বেশি আছে না কম আছে, এটা আমরা কি দিয়ে মাপি? চাপ দিয়ে মাপি না? চাপ বেশি থাকলে গ্যাস বেশি, চাপ কম থাকলে গ্যাস কম। তাহলে সেখানে আমরা আংশিক চাপ মাপি এটিএম এ। আর পিওর সলিড, পিওর লিকুইড, এদের ক্ষেত্রে সক্রিয় ভর 1। এন্ড সাম অফ ইউ মাইট থিঙ্ক সলিউশন এন্ড লিকুইড বোথ আর সেম থিংস। না, সলিউশন এক জিনিস, লিকুইড অন্য জিনিস। সলিউশন মানে হইতেছে পানি মিশাই কোনো জিনিসের দ্রবণ তৈরি করা, আর লিকুইড মানে কোনো কিছুর লিকুইড ফরম্যাট। ইজ ইট ক্লিয়ার? একজন বলছে ভাই আমার ইংলিশ বলতে গেলে কথা আটকে যায়। এটা হবে, ইংলিশ তো তোমার মাদার টাং না, আসলে ইংলিশ তোমার স্পন্টেনিয়াসলি আসবে না। শুরুতে দেখবে ইংলিশ বলতে গেলে মাথার মধ্যে বাংলাটা আগে সাজাইতে হয়, তারপরে বলতে হয়। এটা আস্তে আস্তে বললে ঠিক হয়ে যাবে, বাট ইটস ম্যাটার অফ প্র্যাকটিস। আমিও যে খুব ঠিকঠাক বলি তা না, আমিও দেখবা যে মাঝে মধ্যে অনেক প্রিপোজিশনের ভুল করি, অনেক পাঞ্চুয়েশন ভুল হয়, অনেক ওয়ার্ড সিলেকশন ভুল হয়, এটা হবে, এটা খুবই নর্মাল। কিন্তু মানে ইফ ইউ ওয়ান্ট টু ডেভেলপ ইউনিট, মানে ইউ নিড টু কিপ প্র্যাকটিসিং। ওকে, অল ক্লিয়ার। এবার আসি ভর ক্রিয়ার সূত্র কেন পড়ছি ভাইয়া, মানে এটা কি দরকার?
ভরক্রিয়ার সূত্র দরকার কারণ হতেছে তোমরা তো এটা জানো যে কেপি কেসি বলে কিছু একটা আছে। ওই কেপি কেসি পড়তে গিয়ে আসলে আমাদের ভরক্রিয়ার সূত্র লাগে। সো ধরো তোমার কাছে একটা রিঅ্যাকশন আছে, দিস সাইন ইজ নট সাপোজ টু বি হিয়ার, এখানে অন্য একটা সাইন হবে। আমরা একটা উভমুখী বিক্রিয়া নিয়ে নিই আর কি। ধরো একটা বিক্রিয়া এখানে এ থেকে বি তৈরি হচ্ছে, ধরে নাও দিস ইজ সাচ এ রিঅ্যাকশন যেখানে এ থেকে বি তৈরি হচ্ছে, ধরে নাও। এখন আমি কোন একটা গিভেন মোমেন্টে আমরা কি করছি, আমরা রেট বের করব। এখন রেট তো আমরা জানি দুইটা, একটা হইতেছে আর এফ, একটা হইতেছে আর বি। আমি আবারও তোমাদেরকে প্রেক্ষাপটটা বলি, মানে why did you learn the law of mass action? Because it can create the equation of KPKC. সো তোমরা আসলে অনেকে ইকুইলিব্রিয়াম বলতে আসলে কেপিকেসি কে বোঝাও, ওই কেপিকেসি আসেই আসলে ভরক্রিয়ার সূত্র থেকে, বুঝছো? এই জন্য আমরা ভরক্রিয়ার সূত্রটা পড়ছি। আশা করি এটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে যে ভরক্রিয়ার সূত্র কেন আমরা পড়ছি। এখন আচ্ছা, মাহবুব বলছে 2 দিনের দুনিয়ায় 3 দিন নতুন কিছু জানা লাগে। 2 দিনের দুনিয়ায় 3 দিন না, 2 দিনের দুনিয়ায় তোমার 4 দিন নতুন কিছু জানতে হবে। তুমি যদি মনে করে থাকো যে লাইফ এখানেই থেমে গেছে, তাইলে মনে করবা তোমার আসলে মেন্টাল ডেথ হয়ে গেছে। লাইফে প্রতিনিয়ত হচ্ছে তোমাকে নতুন কিছু শিখতে হয়, নতুন কিছু বুঝতে হয়। এটা সব জায়গায়। পড়ালেখা শেখা মানে তো আসলে বইয়ে না, বইয়ের বাইরে তো অনেক কিছু শিখতে হয়। যেমন হচ্ছে আজকে আমি হচ্ছে একটা মজার জিনিস শিখছি। আমি জানি না তোমরা কখনো এভাবে ভাবছো কিনা। আমি আজকে এটা নতুন হচ্ছে একজনের কথায় আমি শিখলাম। যে কথাটা হচ্ছে এরকম, তুমি যখন, মানে আমি এভাবে কখনো ভাবি নাই। তুমি যখন হচ্ছে সোশ্যাল মিডিয়া বলো, প্রিন্ট মিডিয়া বলো, ইলেকট্রিক মিডিয়া বলো, যখন তুমি সেখানে জুডিশিয়ারি মানে হতেছে বিচার ব্যবস্থা আর কি। সো জুডিশিয়ারি আর হচ্ছে পুলিশ, এইটা নিয়ে বেশি নিউজ দেখবা, এটা একটা ইন্ডিকেশন আছে। সো জুডিশিয়ারি আর পুলিশ নিয়ে তুমি যখন বেশি নিউজ দেখবা, ইট মিনস ওই রাষ্ট্রের অন্যান্য যে সংস্থাগুলো আছে, অন্যান্য যে ইনস্টিটিউশন গুলো আছে, দে ডোন্ট ওয়ার্ক অ্যাট অল। কেন? পুলিশ বলি, জুডিশিয়ারি বলি, এই পর্যন্ত কখন আসে? যখন একটা ফিল্ড অপরাধ সংঘটিত হয়। কিন্তু একটা মানুষ কি আসলে একদিনে অপরাধী হয়? একটা মানুষ অপরাধী হইতে অ্যাটলিস্ট 10 বছর সময় লাগে, অন্তত জুডিশিয়ারি আর হইতেছে পুলিশ পর্যন্ত আসার জন্য। কারণ কি? আচ্ছা, জুডিশিয়ারি হবে, আমি জুড লিখছি আর কি। ধরো প্রথমে সে হচ্ছে ক্ষুধার্ত ছিল, তার মানে সমাজ, দে দে কুডেন্ট মানে দে কুডেন্ট প্রোভাইড দেম উইথ প্রপার ফুড। সে আস্তে আস্তে হচ্ছে কলা চুরি করা শুরু করলো, রুটি চুরি করা শুরু করলো। সে স্কুলে যায়নি, তার মানে কি? দ্য কান্ট্রি কুডেন্ট এনশিওর হিজ প্রপার এডুকেশন হুইচ ইজ এ বেসিক নিড, যেটা সবার পাওয়ার কথা ছিল। সে এডুকেশন পায়নি, সে নষ্ট হয়ে যাচ্ছে। সে বাসায় ভালো থাকার জায়গা পাইল না। সো এরকম একটা মানুষ কিন্তু গিয়ে সাথে আসলে খুন করে না। একটা মানুষের অপরাধী হয়ে উঠতে 10 বছর সময় লাগে। এবং তার পেছনে তার ফ্যামিলি একটা ইনস্টিটিউশন ছিল, সেটা ফেল করছে। তার সমাজ, সিভিল সোসাইটি একটা ইনস্টিটিউশন ছিল, সেটা ফেল করছে। তার হচ্ছে মসজিদ মন্দির, তার যে রিলিজিয়াস একটা ইনস্টিটিউশন ছিল, সেটা ফেল করছে। তারপরে হচ্ছে তার যে লোকাল অথরিটি ছিল, যে ছোটখাটো অপরাধের জন্য আসলে যেটা হয়, এর বাপ ডাকে ওর চাচা ডাকে বিচার টিচার হয়ে ছেড়ে দেয়, এটা ফেল করছে। এরকম 10-12টা ইনস্টিটিউশন ফেল করে তারপরে সে অপরাধী হয়েছে, এবং ইট টেক্স অলমোস্ট 10 ইয়ার্স। তার মানে এই অলমোস্ট 10 ইয়ার্সে অনেকগুলো প্রতিষ্ঠান ফেল করছে দেখা সে এখন রাস্তায় নামছে। রাস্তায় নেমে সে বড় অপরাধ সংগঠিত করছে, এবং তার জন্য তার পুলিশ ধরা লাগবে, বিচার করা লাগবে। সো কথা হচ্ছে, তুমি যখন জুডিশিয়ারি আর তুমি যখন হচ্ছে পুলিশ নিয়ে অনেক বেশি নিউজ দেখবা, অনেক নিউজ হবে, ইট ইন্ডিকেটস রাষ্ট্রের অন্যান্য যে সংস্থাগুলো আছে সেগুলো একেবারেই কাজ করছে না। আমি কখনোই ভাবি নাই। আজকে আমি একজনের কথা শুনে জিনিসটা খেয়াল করলাম যে আসলে এটাই তো ঠিক। ওকে, তো ধরো এ থেকে হইতেছে বি তৈরি হইতেছে। ওকে, তো এখানে আচ্ছা, একজন বলছে আমিও কখনো ভাবিনি। আমি আমার এই বড় বয়সে ভাবি নাই, তোমার বয়স তো শুক্রে 8 দিন হয়েছে, তুমি কেমনে ভাববা? তো এখানে দুইটা আসলে হচ্ছে দিক আছে, ফরওয়ার্ড ডিরেকশন এবং ব্যাকওয়ার্ড ডিরেকশন। তো দুইটা দিক থাকলে দুইটা রেটও হয়। এবং দেখো, আমি যখন ফরওয়ার্ড রেট চিন্তা করি তখন হতেছে বিক্রোক্ত এ, বুঝো কিনা? আর আমি যখন ব্যাকওয়ার্ড রেট চিন্তা করি তখন বিক্রয় হইতেছে বি, এটা তো বুঝো।
যে ফরওয়ার্ড দিক চিন্তা করলে বিক্রিয়ক এ, ব্যাকওয়ার্ড দিক চিন্তা করলে বিক্রিয়ক হচ্ছে বি। এখন আমি যদি ভরক্রিয়ার সূত্র অ্যাপ্লাই করি, মানে অ্যাকর্ডিং টু ল অফ মাস অ্যাকশন, তাহলে সবাই কি বুঝে ভাইয়া এখানে আর এফ ইজ প্রপোর্শনাল টু এ আর আর বি ইজ প্রপোর্শনাল টু বি। এইটুকু ক্লিয়ার হয়েছে সবার কাছে? দেখো তো বুঝো কিনা। যে আর এফ এ সমানুপাতিক কেন? কারণ একটা বিক্রিয়ার হার বিক্রিয়কের ঘনমাত্রার সমানুপাতিক। আমি ঘনমাত্রা নিচ্ছি আর কি সক্রিয় ঘর এখানে। সো আর এফ ইজ প্রপোর্শনাল হচ্ছে এ আর আর বি ইজ প্রপোর্শনাল হচ্ছে বি। এই পর্যন্ত ক্লিয়ার হওয়া উচিত। তো সমানুপাতিক উঠানোর জন্য সমানুপাতিক ধ্রুবক নিতে হবে। তাহলে আমরা বলতে পারি এখানে আর এফ সমান কে এফ ইন্টু হইতেছে এ। এই কেটা কি? এই কেটা আমরা গত ক্লাসের আগের ক্লাসে পড়ছি রেট কনস্ট্যান্ট। রেট কনস্ট্যান্ট অফ ফরওয়ার্ড রেট, মানে ফরওয়ার্ড রেট কনস্ট্যান্ট কে এফ দিলাম, এফ স্ট্যান্ডস ফর ফরওয়ার্ড। আর এখানে আমি বলতে পারি আর বি সমান হইতেছে কে বি ইন্টু হইতেছে বি। তাহলে একটা উভমুখী বিক্রিয়ার জন্য আমি দুইটা রেট ইকুয়েশন দিলাম, এবং রেট ইকুয়েশন কিসের উপর ভিত্তি করে দিচ্ছি? এই যে ভরক্রিয়ার সূত্র থেকে দিচ্ছি, বুঝছো? এই যে যেটা আমরা তখন ধরে পড়লাম। এখন আমরা কি জানি সাম্য অবস্থার ক্ষেত্রে কি হয়? সাম্য অবস্থার ক্ষেত্রে এইটা এবং এটা কি সমান হবে না? কারণ তোমাদেরকে অনেকবার বলতেছি সাম্য অবস্থা মানে কি, যখন আর এফ আর বি সমান হয়। তাহলে আমরা বলতে পারি যে সাম্য অবস্থায় কি ঘটনা ঘটে? সাম্য অবস্থায় আর এফ এবং আর বি সমান হয়। তাহলে দুইটা ভ্যালু বসাও। যদি আমি দুইটার ভ্যালু বসাই তাহলে কি দাঁড়ায়? তাহলে দাঁড়ায় হইতেছে এইটা কে এফ ইন্টু এর ঘনমাত্রা সমান কে বি ইন্টু বি এর ঘনমাত্রা। দেখো বসানো যায় তো? আশা করি কারো কোনো আপত্তি থাকার কথা না। এই যে কে এফ ইন্টু এর ঘনমাত্রা, কে বি ইন্টু বি এর ঘনমাত্রা। সো আমি একটু সামনে লিখছি এইখানে। তাহলে আলটিমেটলি কি থাকে? কে এফ বাই হচ্ছে কে বি সমান হইতেছে উপরে বি এর কনসেন্ট্রেশন আর নিচে এ এর কনসেন্ট্রেশন। ওকে, I think this should be understandable. আচ্ছা, সুবহানা বলছে আর এফ দিয়ে কি এ থেকে বি তৈরি হওয়ার হার বোঝাচ্ছে? হ্যাঁ, আর এফ থেকে হইতেছে এ থেকে বি তৈরি হওয়ার হার বোঝাচ্ছে, আর আর বি দিয়ে বি থেকে এ তৈরি হওয়ার হার বোঝাচ্ছে। তাহলে আমি দেখলাম কে এফ বাই কে বি সমান বি বাই হইতেছে এ। এবার সবাই লেখা বন্ধ করে একটু আমার কথা মনোযোগ দিয়ে শোনো। kf is the forward rate constant. It is rate constant. এবং আমি তোমাদেরকে একটু রিমাইন্ডার দেই, rate constant is a rate when the reactant concentration is 1 molar. মনে আছে? rate constant এমন একটা রেট যখন বিক্রিয়কের ঘনমাত্রা 1 মোলার। এটা আমরা ওই 2-3 ক্লাস আগে হতে পড়ছিলাম। kb হইতেছে ব্যাকওয়ার্ড রেট কনস্ট্যান্ট। তাহলে ফরওয়ার্ড রেট কনস্ট্যান্ট বাই ব্যাকওয়ার্ড রেট কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট বাই কনস্ট্যান্ট উইল ক্রিয়েট অ্যানাদার কনস্ট্যান্ট। সো এই দুটোর রেশিও আরেকটা ধ্রুবক হয়। সেই ধ্রুবককে বলি আমরা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। এবং ইউজুয়ালি রেট কনস্ট্যান্টকে আমরা ছোট হাতের কে দিই, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টকে বড় হাতের কে দিই, বাট ইট ডাজন্ট ম্যাটার। কারণ ছোট হাত কে বড় হাত এগুলো খুব একটা আমরা আমলে নেই না। আমরা বলি যে ফরওয়ার্ড রেট কনস্ট্যান্ট আর ব্যাকওয়ার্ড রেট কনস্ট্যান্ট এই দুইটার রেশিওকে বলা হয় ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, যেটাকে আমরা সাম্য ধ্রুবক বলি। এগুলো হার ধ্রুবক, এগুলো সাম্য ধ্রুবক। এবং সেটা কি? সেটা হইতেছে উপরে হইতেছে বি তার কনসেন্ট্রেশন আর নিচে হইতেছে এ তার কনসেন্ট্রেশন। এবং তুমি একটু বোঝার চেষ্টা করো তো, যে আমরা জানি আসলে সক্রিয় ভর দুইজনের হয়, দ্রবণের হয়, গ্যাসের হয়। একটা ঘনমাত্রাকে আমরা সি দেই আর আংশিক চাপকে আমরা পি দেই। তাহলে এখানে আমরা ঘনমাত্রা নিচ্ছি। তাহলে বলো তো এটা কি কে পি হবে নাকি এটা কে সি হবে? What do you think? It should be Kp or it should be Kc? যেহেতু we consider the concentration, so it should be denote as Kc. তাহলে আমি তোমাদেরকে একটা রিঅ্যাকশন দিয়ে দেখাই। রিঅ্যাকশন হইতেছে এইটা, ধরো এইটা আমাদের একটা রিঅ্যাকশন 2a প্লাস হচ্ছে 4b সমান হচ্ছে 3c প্লাস হচ্ছে কি নেব 5d। ওকে, এটা স্যাম্পল রিঅ্যাকশন। সেরকম একটা স্যাম্পল রিঅ্যাকশনের জন্য আমি যদি হচ্ছে কেসি বের করতে চাই, তাহলে কেসি সমান কি হবে? কেসি সমান হবে হচ্ছে, খেয়াল করছো উপরে কাজ ছিল বি এর কনসেন্ট্রেশন, বি মানে উৎপাদের ঘনমাত্রা। তাহলে উৎপাদের ঘনমাত্রা যদি আমি নেই, এখানে উৎপাদ কে সি আর ডি, তাহলে সি টু দি পাওয়ার হচ্ছে আর হচ্ছে ডি
আর নিচে হইতেছে এ আর হইতেছে বি। এটা হচ্ছে এটার জন্য যদি আমি কেসি বের করি, আরো কিছু কাহিনী আছে, সেগুলো একটু পরে বলছি। আবার এই রিঅ্যাকশনের জন্য তুমি যদি কেপি বের করতে চাও, ধরো তুমি কেপি বের করতে চাচ্ছ, তাহলে কি হবে? পি অফ সি, পি অফ সি, পি অফ ডি, পি অফ এ আর পি অফ বি। এটুকু লিখে নাও, এরপর কিছু মডিফিকেশন আছে। তাইলে আমরা হচ্ছে এইটুকু পাইলাম। মারিয়া সুলতা বলছে পি কি? পি মানে হচ্ছে প্রেসার। অর্থাৎ যদি আমি কেসি বের করতে চাই, কেসিতে কি দাঁড়াইলো? এখানে সি, সি এর ঘনমাত্রা উৎপাদ, আরেকটা উৎপাদ ডি তার ঘনমাত্রা, বিক্রিয়ক হইতেছে এর ঘনমাত্রা, বিক্রিয়ক বি এর ঘনমাত্রা। যে বুঝছো তো বুঝছো, যে বুঝো নাই মুখস্থ করবো, মুখস্থ করলে হবে। আর কেপি সমান কি? কেপি সমান হচ্ছে পি অফ সি। পি অফ সি মানে হইতেছে সিপি এর, মানে সি এর প্রেসার, পার্শিয়াল প্রেসার অফ সি, পার্শিয়াল প্রেসার অফ ডি, আর পার্শিয়াল প্রেসার অফ এ, পার্শিয়াল প্রেসার অফ বি। এখন আমার কথা হইতেছে ভাই, এই যে এখানে যে একটা 2 4 3 5 আছে, এগুলো কি হবে? এই যে যার যার আমাদের যে কোএফিসিয়েন্ট গুলো আছে, সেইগুলো আসলে হইতেছে পাওয়ার হয়ে যাবে। যদি পাওয়ার হয়ে যায় তাহলে দেখো এখানে 3 সি এর উপরে, এখানে ডি 5, এখানে এ তার উপরে স্কয়ার হবে, বি টু দি পাওয়ার 4 হবে, এখানে সি টু দি পাওয়ার হচ্ছে 3, এখানে হচ্ছে 5, এখানে হচ্ছে স্কয়ার, আর এখানে হচ্ছে 4। ওকে, সো সহগগুলো পাওয়ার হয়ে যাবে। যখন তোমরা রেট বের করছিলা, যখন রেট বের করছিলা তখন কিন্তু সহগগুলো ভাগ হয়ে যেত, মনে আছে? একেবারে ফার্স্ট ক্লাস অর মাইট বি দ্য সেকেন্ড ক্লাস। আর যখন তোমরা হচ্ছে এই যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বের করবে, তখন সেগুলো পাওয়ার হয়ে যাবে। চাপের ক্ষেত্রে ব্র্যাকেট হবে না অমর্তমণ্ডল, না নরমালি ঘনমাত্রা আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করি, কিন্তু চাপ তো পি দিয়ে প্রকাশ করছি। এইখানে থার্ড ব্র্যাকেটটা যে কাজ করে, এখানে পি সেই কাজ করে। তাইলে আমরা যদি হচ্ছে এখানে একটা উদাহরণ দেই, ধরো যদি এরকম একটা রিঅ্যাকশন হয়, হাইড্রোজেন নাইট্রোজেন, একটা রিয়েল উদাহরণ আর কি। এখানে ধরো দে উইল ফর্ম অ্যামোনিয়া। আমি যদি এখানে কেপি বের করতে চাই, কেপি সমান কি? পি অফ অ্যামোনিয়া, মানে অ্যামোনিয়ার আংশিক চাপ তার উপরে স্কয়ার হবে। আর এইখানে কি হবে? এখানে হচ্ছে পি অফ H2 তার উপরে হবে হচ্ছে কিউব, আর পি অফ N2 তার উপরে, যেহেতু 1 আছে, 1 মানে কিছুই হবে না। সো অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ। তাহলে আমি সংক্ষেপে একটু রিভিউ করে দিচ্ছি। আমরা কি শুরু করছিলাম? আমরা শুরু করছিলাম ল অফ মাস অ্যাকশন। এন্ড ল অফ মাস অ্যাকশন কি? At any given moment, the rate of reaction is proportional to the active mass of reactant. কোন একটা পার্টিকুলার সময়ে কোন একটা বিক্রিয়ার হার বিক্রিয়কের সক্রিয় ভরের সমানুপাতিক। অ্যাক্টিভ মাস বলতে কি বোঝায়? If it's a solution, then molar concentration is considered as active mass. If it's a gas, then its pressure or partial pressure কোন এককে হইতে হবে? ATM এককে হইতে হবে, সেটাকে আমরা আংশিক চাপ বলি। আর যদি সেটা কঠিন পদার্থ হয় তাহলে হইতেছে 1 হবে, বিশুদ্ধ তরলের ক্ষেত্রে সেটা হচ্ছে 1 হবে। তারপরে দেখলাম যে আমি ফরওয়ার্ড রেট কনস্ট্যান্ট আর ব্যাকওয়ার্ড রেট কনস্ট্যান্ট, এই দুইটা রেশিওকে নতুন একটা কনস্ট্যান্ট দিছি, এন্ড দ্যাট কনস্ট্যান্ট ইজ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কেপি গ্যাসে। যদি আমি প্রেসারের সাপেক্ষে হিসাব করি দেন কেপি, যদি আমি ঘনমাত্রার সাপেক্ষে হিসাব করি তাহলে কেসি। কেপি কেসিতে উপরে যে ঘনমাত্রাগুলো গুণ আকারে হয়, সহগগুলো পাওয়ার হয়ে যায়, নিচে বিক্রিয়ক থাকে, এবং এই যে তথ্যগুলো বলছি, এই যে সি এর ঘনমাত্রা, ডি এর ঘনমাত্রা, এর ঘনমাত্রা, বি এর ঘনমাত্রা, এই সবগুলো আসলে কি অবস্থায়? সবগুলো সাম্য অবস্থায়। কেপি এর আনসার কিভাবে পরে ক্যালকুলেট করব? এই আগে থেকে তাল গাছের মাথায় উঠে না, একটু ওয়েট করো, মাত্রই তো শুরু করলাম। ভাই কোন বিক্রিয়া কেপি কেসি সমান হবে? হ্যাঁ, কোন বিক্রিয়া হতে পারে, আমরা সামনে দেখব। কেপি কেসি সমান হলেও হতে পারে। তো এখানে কিছু স্লাইড আছে, যে স্লাইডগুলো তোমাদেরকে আমি অলরেডি পড়ায় ফেলছি, তো আমি না রেখে তোমাদেরকে হইতেছে
কেপি রাশিমালা প্রতিপাদন, কেপি রাশিমালা প্রতিপাদন, কেপি রাশিমালা প্রতিপাদন। ওকে, এই স্লাইড গুলো লাগবে না। দেখো এই যে এখানে দেওয়া আছে ডি টু দি পাওয়ার ডি, ই টু দি পাওয়ার ই, এটা যেটা বলছিলাম এতটুকুই দেওয়া আছে। এবার আমরা কিছু জিনিসপত্র দেখব। তাহলে কেপি বলি আর কেসি বলি, খেয়াল করো যে কেপি বলি আর কেসি বলি সেইটা আসলে কি বুঝায়? উপরে উৎপাদ, নিচে হচ্ছে বিক্রিয়ক। আচ্ছা, সুবহানা বলছে কেপি কেসি বের করে লাভটা কি হবে বুঝতে পারছি না। প্রথমত লাভটা হবে পরীক্ষায় আসবে, পরীক্ষায় পারবা। সো দিস ইজ ইউর আলটিমেট বেনিফিট, বাট দ্যার ইজ অ্যানাদার বেনিফিট ইফ ইউ ওয়ান্ট টু ফিল, লিসেন কেয়ারফুলি। একটা রিঅ্যাকশন সাম্যাবস্থায় অর্জিত হইলে তো কাইন্ড অফ আমরা বলি যে রিঅ্যাকশনের প্রোগ্রেস হচ্ছে না, তাই না? মানে উই কাইন্ড অফ কলড ইট অ্যাজ এট ইটস এন্ড। সো সাম্যাবস্থায় পৌঁছালে আর বিক্রিয়া সামনে আগায় না, এটা তোমরা জানি। এখন দেখো তুমি কি বুঝো যে কেপি হোক কেসি হোক, এই সি এই ডি যতটুকু উৎপন্ন হয়েছে তার ঘনমাত্রা, আর এই এ এবং এই বি যতটুকু অবশিষ্ট হয়েছে রয়ে গেছে তার ঘনমাত্রা। তাহলে কেপি কেসি বড় হইলে এটা ইন্ডিকেট করে দ্য প্রোগ্রেশন অফ রিঅ্যাকশন ইজ হাই। মানে কেপি কেসি যত বড় হবে, যত বড় হবে তত বুঝায় ওই রিঅ্যাকশনটা বেশি বেশি হয়েছে। এ কেপি বড় হওয়া মানে কি? উৎপাদ বেশি হওয়া, বিক্রিয়ক কম হওয়া না? কারণ এখানে বিক্রিয়ক কিন্তু অবশিষ্ট বিক্রিয়ক, বুঝো কিনা? আর উৎপাদ তৈরি হওয়াটা। সো কেপিকেসি বড় হওয়া বলতে মিন করে অনেকখানি বিক্রিয়ক উৎপাদে পরিণত হওয়ার পরে সাম্যাবস্থায় পৌঁছাইছে। আর কেপিকেসি ছোট হওয়া বলতে মিন করে যে বিক্রিয়া একটুখানি সামনে আগাই সাম্যাবস্থায় পৌঁছাইছে। ডু ইউ ফিল দ্যাট? বুঝছো, পরীক্ষায় আসার বাহিরেও কিন্তু একটা এর সিগনিফিকেন্স আছে যে কেপিকেসি আসলে কি কাজে লাগে। কেপিকেসি indicates the progression rate of an reaction because the higher, the larger the KPKC, the more progression rate of that reaction. যত কেপিকেসি বড় হবে তত মিন করে উৎপাদ বেশি তৈরি হয়েছে, বিক্রিয়ক কম কম রয়েছে। এটা হচ্ছে ফিজিক্যাল সিগনিফিকেন্স। সবাই কি বুঝছো? এটুকু ক্লিয়ার হয়েছে? আশা করি ক্লিয়ার হয়েছে। এবার আমরা যেটা দেখবো আর কি, সো ধরো তুমি একটা গ্রাফ দেখাই। গতকালকে তো একটা গ্রাফ দেখাইছিলাম, আজকে আরেকটা দেখাবো। আমি এই বরাবর নিলাম হচ্ছে সি, সি মানে কনসেন্ট্রেশন, আর এই বরাবর নিলাম হচ্ছে টি। এবং আমি এরকম একটা বিক্রিয়া নিচ্ছি, ধরো হচ্ছে এখানে বাংলায় লিখে দিই ঘনমাত্রা। গত ক্লাসে তোমাদের যে গ্রাফটা দেখাইছিলাম সেখানে কিন্তু ঘনমাত্রা ছিল না, সেখানে ছিল হচ্ছে রেট, আলাদা কিন্তু। এবং ধরো এই হচ্ছে আমাদের রিঅ্যাকশন, আর রিঅ্যাকশন ইজ এইটা, এ থেকে বি তৈরি হচ্ছে, দিস ইজ আওয়ার রিঅ্যাকশন। এই সময় যখন জিরো তখন কার কনসেন্ট্রেশন ম্যাক্সিমাম, এ অর বি? সময় যখন জিরো মানে যে জায়গাটাতে যেখানে আসলে সময় শুরু হয়েছে, কার ঘনমাত্রা বেশি, এ অর বি? ডেফিনেটলি এ, গুড। তাহলে এটা সময় যখন জিরো, ধরো এই যে এইখানে সময় তো জিরো, তখন এটা এইখানে হবে, এ অনেক বেশি থাকবে। আর সময় যখন জিরো তখন বি তো জিরো, কারণ একেবারে শুরুতে কোনো উৎপাদ তৈরি হয় না, তো স্বাভাবিক বুঝাই যায়। তো সময়ের সাথে সাথে ধরো এটুকু একটু কপি করি আর কি, এটা আমার কাজে লাগবে, থাকুক পাশে। সময়ের সাথে সাথে এ আস্তে আস্তে কমবে আর বি আস্তে আস্তে বাড়বে। Now tell me at which point the reaction have reached its equilibrium point. মানে কোন জায়গাটাতে এই বিক্রিয়াটা সাম্যাবস্থায় পৌঁছেছে? এই গ্রাফ দেখে একটু বলার চেষ্টা করো তো, পারো কিনা? পারা উচিত। এরকম একটা গ্রাফ তোমার কাছে আছে। খুবই সোজাসাপটা প্রশ্ন, যে কোথায় এই বিক্রিয়াটা সাম্যাবস্থায় পৌঁছেছে?
ওকে, অনেকে বলতেছে যেখানে মিলিত হয়েছে। না, যেখানে মিলিত হয়েছে একটু বুঝাই দিই। একটু, যখন তুমি হইতেছে ওই প্রথম গ্রাফটা দেখছিলা গতকালকের ক্লাসে, গত ক্লাসে, সেই গ্রাফে সাম্যাবস্থা কি ছিল? যেখানে রেট সমান হয়, তাই না? মানে যেখানে দুই লাইন একসাথে মিলিত হয়, খেয়াল করো, যেখানে দুই লাইন একসাথে মিলিত হয় সেটাকে আমরা সাম্যাবস্থা বলছি। কারণ কি, দুই লাইন মিলিত হলে রেট সমান হয়। এখন এইখানে আসলে রেট সমান হয় কখন? যে তোমরা যদি এই পয়েন্টটাকে বলে থাকো, মানে অনেকেই বলছো যে দ্য ক্রস লাইন, ওকে, দ্য ইন্টারসেক্ট পয়েন্ট ইজ দ্য ইকুইলিব্রিয়াম পয়েন্ট। নো, কেন না? আচ্ছা, ইন্টারসেক্ট পয়েন্টে কি হয়েছে? বিক্রিয়ক এবং উৎপাদের পরিমাণটা সমান। খেয়াল করো, বিক্রিয়ক এবং উৎপাদের পরিমাণটা সমান। মানে ইজ দিস দ্য, মানে ইটস দ্য কন্ডিশন, ইজ ইট দ্য কন্ডিশন? কখনোই এর শর্ত ছিল না কিন্তু। বিক্রিয়ক উৎপাদের পরিমাণ সমান কখনোই সাম্যাবস্থার শর্ত ছিল না। দ্য কন্ডিশন ওয়াজ রেট সমান হইতে হবে। রেট সমান মানে কি? দ্য কনভার্সন অফ এ টু বি অ্যান্ড বি টু এ ইজ ইকুয়াল। মানে এখান থেকে ওখানে এবং ওখান থেকে এখানে এই দুটোর পরিবর্তন সমান হইতে হবে। মানে এই দুটোর ঘনমাত্রা সমান হইতে হবে। এর ঘনমানটাও চেঞ্জ হবে না, বি এর ঘনমানটাও চেঞ্জ হবে না। দ্যাট ডাজন্ট মিন যে এ এন্ড বি হ্যাজ টু বি ইকুয়াল। তার মানে যেখানে এই লাইনটা আসলে চেঞ্জ হবে না, এক্স অক্ষের সমান্তরাল, সেখানে এই বিক্রিয়াটা সাম্য অবস্থায় পৌঁছেছে। সো ইউ ক্যান সে এই বিক্রিয়াটা আমি যদি এটুকু বিবেচনা করি, তাহলে আমার যদি আঁকা ঠিকঠাক হয়ে থাকে, এই পয়েন্টটাতে সাম্য অবস্থায় পৌঁছাইছে। ক্লিয়ার? খবরদার, ইন্টারসেক্ট পয়েন্টে পরিমাণ সমান, রেট সমান কিন্তু না। আরেকটা মজার জিনিস জিজ্ঞেস করি। আচ্ছা, এই গ্রাফে সাম্য অবস্থায় দেখো, এই হচ্ছে আমাদের বি, বি মানে হচ্ছে উৎপাদ, আর এই হচ্ছে এ। এখন তুমি কি জানো, যখন তুমি হইতেছে যে কেপি কেসি বের করো, হোয়াট এভার, ইট ক্যান বি কেপি অর ইট ক্যান বি কেসি, যেটাই হোক না কেন, কেপি কেসি মানে উৎপাদ বাই বিক্রিয়ক না? এই যে দেখো, উৎপাদ বাই বিক্রিয়ক। এখন এখানে সাম্যাবস্থায় কোনটা বেশি? বি বেশি নাই বেশি? দেখো, সাম্যাবস্থায় এই যে হচ্ছে বি আর এই হচ্ছে এ, তাহলে সাম্যাবস্থা এখানে বি বেশি, বি বেশি। তাহলে সাম্যাবস্থা যদি বি বেশি হয়, তাহলে আমাকে বলো তো উৎপাদের পরিমাণ বেশি। সো এই গ্রাফের জন্য কেপি কেসি একের বড় হবে না একের ছোট হবে? চিন্তা করলে আনসার পেয়ে যাবা। প্রশ্ন হচ্ছে, ফর দিস গ্রাফ the kp or kc, is it greater than 1? সে যদি বলছে একের বড়, গুড, একের বড়। আমি যদি কেসি নিয়ে চিন্তা করি, কেসি এর মানটা এক থেকে বড় হবে, কেপি নিলেও সেম ঘটনা, কেপির মানটাও এক থেকে বড় হবে। কেন এক থেকে বড় হবে? কারণ দেখো, সাম্যাবস্থায় উৎপাদ বেশি, যে উৎপাদ বেশি, বি বেশি, বি বেশি মানে হইতেছে উৎপাদ বেশি। এখন তুমি যদি এখানে কেপি কেসির ইকুয়েশন বের করো, বি বাই এ হবে না? তাহলে সাম্যাবস্থায় যেহেতু বি বড়, উৎপাদ বড়, তার মানে এখানে গ্রাফটা কে এর মান এক থেকে বড় হবে। আবার সেম একটা গ্রাফ যদি এমন হয়, ধরো যে এটা আমাদের আরেকটা গ্রাফ, আঁকা সুন্দর হয়নি। ধরো এটা একটা গ্রাফ। ভাই, এটা কি সাম্যাবস্থায় পৌঁছায়নি? হ্যাঁ, এটা সাম্যাবস্থায় পৌঁছাইছে। কোথায়? ওই যে from here the two lines became parallel, right? মানে যেখানে দুই লাইন সমান্তরাল হয় সেখানে সাম্যাবস্থায় পৌঁছায়। বাট দ্যাটস এ ডিফারেন্স। ডিফারেন্স হচ্ছে যে এইটা হইতেছে আমাদের এ এন্ড এইটা হইতেছে আমাদের বি। এখন দেখো, বি কম, এ বড়, মানে সাম্যাবস্থায় বিক্রিয়ক বেশি। সো বিক্রিয়ক যদি বড় হয়, তাহলে এই গ্রাফে যদি কেসি নেই, কেসি এর মানটা এক থেকে ছোট। কেসি নিলে এক থেকে ছোট হবে, কেপি নিলে এক থেকে ছোট হবে। এখন তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে, ভাইয়া যদি এরকম হয়, এই যে এই দুই লাইন যদি মিলিত হয়, তখন কি এর মান এক হবে আর কি? ওইটা খুবই রেয়ার কেস, তো ওটা আমরা দেখাচ্ছি না। সবাই কি বুঝিয়ে আছি কেপি কেসির ইকুয়েশন? ওকে, সো আমরা একটু নামাজের ব্রেকে যাব, মাগরিবের নামাজের। 10 মিনিট নাও।
ওকে 10 মিনিটের বেশি হয়ে গেছে তাই না? তাহলে আমরা দেখলাম যে দুইটা গ্রাফের ইকুয়েশন, একটা হইতেছে যদি হচ্ছে বিক্রয়ক বেশি উৎপাদ কম হয় তাহলে কি হবে, উৎপাদ বেশি বিক্রয় কম হলে কি হবে। এটুকু ছিল হইতেছে আমাদের কেপিকেসি রিলেটেড হচ্ছে ইকুয়েশন, আর কেপিকেসি রিলেটেড হচ্ছে আমাদের গ্রাফ। ওকে, এইটুকু যদি বুঝি তাহলে আমরা এখন একটু দেখবো, সবাই একটু লিখানো, কেপিকেসির মধ্যে সম্পর্ক, মানে কেপিকেসির একটা ইকুয়েশন আছে, কেপিকেসির সম্পর্ক আছে, সেটা একটু বলবো। তোমাদেরকে আমি প্রমাণটা দেখাবো, কিন্তু প্রমাণটা আসলে লাগবে না তোমাদের, মানে এমনি দেখানোর জন্য দেখাচ্ছি, কিন্তু লাগবে না। তাহলে ভাই কেন দেখাচ্ছেন? অনেকেই থাকে না এখানে, সবার তো আসলে মানে ভিশন মিশন তো একরকম না, এক একজন এক এক রকমের চায়। So আমি তোমাদেরকে এমনি দেখাচ্ছি যে প্রমাণটা কিভাবে হয় কেপিকেসির ইকুয়েশন, বাট এন্ড অফ দ্য ডে ইউ নিড টু মেমোরাইজ দ্য ইকুয়েশন। ধরো এমন একটা বিক্রিয়া আছে যে এ এর এ মোল, বি এর বি মোল, এখানে সি এর সি আর হচ্ছে ডি এর ডি, মানে এরকম একটা বিক্রিয়া আছে। এখন এই বিক্রিয়ার জন্য যদি হচ্ছে আমি কেসি বের করতে চাই, তাহলে কেসি সমান কি? কেসি সমান হইতেছে এইটা, যে সি টু দি পাওয়ার সি। আচ্ছা কেসি না, আমি কেপি বের করি। কেপি সমান হইতেছে পি অফ সি টু দি পাওয়ার সি, পি অফ ডি টু দি পাওয়ার ডি, পি অফ এ টু দি পাওয়ার এ, আর পি অফ বি টু দি পাওয়ার বি। এর কারো কোনো আপত্তি আছে এই পর্যন্ত? আমি আশা করি কারো কোনো আপত্তি থাকার কথা না। কারো কোনো আপত্তি থাকার কথা না, এটা আমরা আগেও দেখে আসছি। আচ্ছা আমরা আরেকটা ইকুয়েশন জানি না কাছে বাচ্চারা, পিভি সমান কি? এন আর টি, জানি তো? ও ফেমাস ইকুয়েশন, তুমি ফিজিক্সেও পড়ো, কেমিস্ট্রিতেও পড়ো। তাহলে এখানে পি সমান কি? এখানে পি সমান হইতেছে এন বাই ভি ইন্টু আর টি। এই কাঁচা বাচ্চারা বুঝতে পারি যে এন বাই ভি মানে কি? ঘনমাত্রা না, মোল পার লিটার। মানে এন বাই ভি মানে হইতেছে মোল পার লিটার। মোল পার লিটার মানে কি? মোল পার লিটার মানে হইতেছে ঘনমাত্রা। তাহলে আমি বলতে পারি যে পি সমান হইতেছে, যে থার্ড ব্র্যাকেট দিয়ে ঘনমাত্রা বোঝায় আর কি, সো ঘনমাত্রা ইন্টু আর টি। এই ফিল করতে পারো? কেউ এখানে সিআরটি লিখে, ভাই সিআরটি দিলে কোনো সমস্যা নাই, কিন্তু তোমরা তো ঘনমাত্রা, আমি তোমাদেরকে থার্ড ব্র্যাকেট দিয়ে দেখাচ্ছি, এই জন্য থার্ড ব্র্যাকেট দিলাম। তাহলে পি সমান ঘনমাত্রা ইন্টু আরটি। তাহলে এই পিটাকে আমি রিপ্লেস করব কি দিয়ে? এই ঘনমাত্রা ইন্টু আরটি, এই অংশ দিয়ে রিপ্লেস করব। যদি এই অংশ দিয়ে রিপ্লেস করি তাহলে দেখো তো কি দাঁড়ায়, দাঁড়ায় হচ্ছে এইটা, পি অফ সি। পি অফ সি তার মানে হইতেছে আমি এখানে কি নিব? ঘনমাত্রা নিব, যে এই অংশটুকু নিব পি এর বদলে। তাহলে বলতে পারি থার্ড ব্র্যাকেট ইন্টু সি আর আর টি টু দি পাওয়ার হইতেছে সি। জাস্ট পি এর জায়গায় ঘনমাত্রা ইন্টু আর টি নিলাম, এই যে ঘনমাত্রা ইন্টু আর টি, যেহেতু সি এর চাপ ছিল এই জন্য সি এর ঘনমাত্রা নিচ্ছে। একইভাবে পি অফ ডি মানে কি? ডি এর ঘনমাত্রা ইন্টু আর টি টু দি পাওয়ার হইতেছে ডি, এই যে এই পাওয়ারটা পাওয়ারের মতো থেকে যাচ্ছে। পি অফ এ, পি অফ এ মানে কি? এর ঘনমাত্রা ইন্টু আর টি টু দি পাওয়ার হইতেছে এ, আর পি অফ বি মানে কি? বি এর ঘনমাত্রা ইন্টু আর টি টু দি পাওয়ার হইতেছে বি। দেখো ঘনমাত্রা থার্ড ব্র্যাকেট কেন দেওয়া হয়? কনভেনশন, প্রচলিত নিয়ম। এবার আমি যদি এই লাইনটাকে, মানে এই লাইনটাকে যদি এই পাশে দেখাই, ধরো না পাশে একটা স্লাইড অ্যাড করে দেখাচ্ছি, না এখানে দেখেন, ধরো এই লাইনটা এখানে গিয়ে শুরু হলো, তাহলে কেপি সমান কি থাকে? কেপি সমান থাকে হইতেছে এই আরটি কে আমি একসাথে নিব আর কি। সো আরটি কে যদি একসাথে নেই তাহলে কি দাঁড়ায়? সি টু দি পাওয়ার হচ্ছে সি, ডি টু দি পাওয়ার হচ্ছে ডি, এ টু দি পাওয়ার হইতেছে এ, বি টু দি পাওয়ার বি ইন্টু হইতেছে এখানে দাঁড়ায় হইতেছে আর টি, বেজ নাও, এই উপরে দুইটা গুণ আছে, যোগ হবে না? তাহলে আর টি টু দি পাওয়ার সি প্লাস ডি, আয় হায় লেখার তো জায়গা নাই, এখানে লিখি ইন্টু
RT টু দি পাওয়ার দেখো C প্লাস D থাকে উপরে মাইনাস A প্লাস B থাকে নিচে। A টু দি পাওয়ার A আর B টু দি পাওয়ার B। এই তো কথা। তাহলে আমি যদি এখন এখানে কেপি এর ইকুয়েশনটা বুঝাই মানে বসাই তাহলে কি থাকে আলটিমেটলি থাকে কেপি সমান, তুমি বুঝতে পারো এই অংশটুকু কেসি এর সমান কেসি ইন্টু আরটি টু দি পাওয়ার উৎপাদের মোল সংখ্যা মাইনাস বিক্রয়কের মোল সংখ্যা। এই সি প্লাস ডি দেখো সি প্লাস ডি হচ্ছে উৎপাদের মোল সংখ্যা আর এ প্লাস বি বিক্রয়কের মোল সংখ্যা, এটাকে আমরা সিম্বলাইজ করি হইতেছে ডেল্টা এন দিয়ে। সো দিস ইজ আওয়ার ইকুয়েশন কেপি সমান কেসি ইন্টু আরটি টু দি পাওয়ার ডেল্টা এন। সো কেউ যদি এই প্রতিপাদনটা বুঝো ভালো, যদি না বুঝো কোনো টেনশন নাই, জাস্ট ইকুয়েশনটা মুখস্থ করলেই হবে। মুখস্থ কিভাবে করব? তুমি এটা মুখস্থ করবা, আর কিছু লাগবে না। যে কেপি সমান হইতেছে কেসি ইন্টু আরটি টু দি পাওয়ার ডেল্টা এন। এই ডেল্টা এন মানে কি? ডেল্টা এন মানে হইতেছে উৎপাদের গ্যাসীয় মোল, যত মোল গ্যাসীয় আছে আর কি, গ্যাসীয় মোল মাইনাস বিক্রিয়কের গ্যাসীয় মোল। আবারও বলতেছি, যারা বুঝো নাই তারা এই সূত্রটা মুখস্থ করবা, কারণ এন্ড অফ দ্য ডে এইটা মুখস্থ রাখা লাগে, না বুঝলেও হয় সূত্র। উৎপাদের গ্যাসীয় মোল মাইনাস বিক্রিয়কের গ্যাসীয় মোল। একজন বলতে প্রমাণটা ভালো লাগছে, ভালো লাগলে তো ভালো, না লাগলেও কোনো সমস্যা নেই। এন্ড অফ দ্য ডে তোমাকে ইকুয়েশনটা মুখস্থ করতে হবে। আর এখানে একটু বলে দিই, আর এর মানটা হইতেছে এইটা 0.0821 এই এককটা হবে। যারা বুঝো নাই আমি আরেকবার সংক্ষেপে রিভিউ করব, যারা বুঝো নাই এরপরে বুঝবা না তারা প্যারা নিবা না। সো এই বিক্রিয়ার জন্য আমি কেপি মানে সমীকরণ নিছি, কেপি সমান কি উৎপাদের আংশিক চাপ বাই বিক্রিয়কের আংশিক চাপ, অ্যাকর্ডিংলি সহগগুলো পাওয়ার হয়ে গেছে। ওকে, ভালো কথা। তারপর আসে হইতেছে আমি এখানে চাপ সমান কি পিভি সমান এনআরটি, তো পি সমান কি এন বাই ভি, এন বাই ভি মানে তো মোল সংখ্যা। সো এন বাই ভি যদি মোল সংখ্যা হয় তাহলে হইতেছে থার্ড ব্র্যাকেট দিলাম আরটি, তাহলে পি এর জায়গায় থার্ড ব্র্যাকেট ইন্টু আরটি মানে ঘনমানটা ইন্টু আরটি, তাহলে পি অফ সি মানে ঘনমানটা অফ সি ইন্টু আরটি, ঘনমানটা অফ ডি ইন্টু আরটি, ঘনমানটা অফ এ ইন্টু আরটি, ঘনমানটা অফ বি ইন্টু আরটি, এবং সহগগুলো মানে পাওয়ার গুলোর মধ্যে পাওয়ারের মতো আছে। এরপরে আমি এই যে আরটি কে আলাদা করে নিচ্ছি, সিডি আছে গুণাকারে, এই জন্য কি হয়ে গেছে যোগ হয়ে গেছে, এ বি মানে কি বলে এ বি দুটা হচ্ছে ভাগাকারে আছে, এই জন্য মাইনাস হয়ে গেছে আর আরটি জায়গায় আরটি আছে। এই অংশটুকু আসলে কেপি এর সমান, কেসি এর সমান। সো কেসি এর সমান যদি আমরা হিসাব নিকাশ করি তাহলে এটা দাঁড়ালো উৎপাদের গ্যাসীয় মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের গ্যাসীয় মোল সংখ্যা, আর এর মান হচ্ছে এইটা। এবং তোমরা কি ফিল করতে পারো অনেকে এটা মনে রাখতে পারে না যে আগে কেপি নাকি আগে কেসি। সো বলে দিচ্ছি, মনে রাখবা পিসি মানে রিমেম্বার অ্যাজ ইউ লাইক। পিসি মানে পার্সোনাল কম্পিউটার, পিসি মানে হচ্ছে প্রিয়ঙ্কা চোপড়া, পিসি মানে পেপসি। তুমি যেমনে মনে রাখো তুমি অমনে মনে রাখবা, ইটস আপ টু ইউ, বাট মনে রাখতে হবে আগে পি তারপরে সি। এটা কিন্তু দেখতে অনেকটা কাছাকাছি, যে কেপি সমান কেসি ইন্টু আরডি দিলেন নাকি কেপি সমান কেসি ইন্টু আরডি দিলেন, সেই জন্য অনেক সময় হইতেছে ঝামেলা হয়ে যায়। হোয়াট ইজ প্যারামিটার? প্যারামিটার মিনস রাশি, যেটা দিয়ে আমরা বিচার করি। যেমন তুমি ভালো রেজাল্ট করবা কি করবা না সেটা প্যারামিটার হইতেছে তুমি কতটুকু পরিশ্রম করবা। এবার অনেকে ডেলেন এর মান আসলে বুঝবে না যে ডেলেন কেমনে বের করে। সো আমি কয়েকটা রিঅ্যাকশন দেখা দিচ্ছি, ওটার ক্ষেত্রে খেয়াল করো। ধরো সবাই গ্যাসিয়াস অবস্থায় আছে, সবাই গ্যাসিয়াস অবস্থায় আছে, এক্ষেত্রে ডেলেন মানে কত? এই উৎপাদের হতেছে 1 মোল 2 মোল, তাই না? 2 মোল, বিক্রিয়কের 1 মোল, মানে ডেলেন এর মান কত? 1। ডেলেন এর মান যদি 1 হয় তাহলে এই বিক্রিয়ায় কেপি সমান হতেছে কেসি ইন্টু আরটি। ওকে, দিস ইজ আওয়ার ইকুয়েশন। আমি ধরলাম এখানে সবাই গ্যাসিয়াস অবস্থায় আছে, তাহলে এখানে ডেলেন সমান কত? এখানে 2 মাইনাস বিক্রিয়কের মোট মোল সংখ্যা কিন্তু 3 সমান কি -1 না? সো আওয়ার ফাইনাল ইকুয়েশন হইতেছে এইটা, সেটা হইতেছে কেপি সমান হইতেছে কেসি ইন্টু আরটি টু দি পাওয়ার -1।
অভি বলছে আর সমান 8.314 না না আর সমান 8.314 না 0.0821। এবার দেখো তো এক লাইনে লিখতে পারো কিনা। এখানে কেপি সমান কেসি ইন্টু আরটি টু দি পাওয়ার -2। এই কাছাকাছিটা বুঝি -2 কেমনে হয়েছে দেখো, এটা বুঝো কিনা, এটা বুঝলে বুঝবো তুমি সবই বুঝে গেছো। আমরা কি এটা বুঝতে পারছি এখানে -2 কেন হয়েছে? হ্যাঁ ভাই বুঝতে পারছি, গুড। 2 মোল সংখ্যা হচ্ছে উৎপাদ আর বিক্রয়ের মোল সংখ্যা 3 আর 1 4। তাহলে উৎপাদের মোল সংখ্যা 2, বিক্রয়ের মোল সংখ্যা 4, বিয়োগ করলে কি থাকে -2 থাকে। ওকে, আরো তোমাদের কয়েকটা হেল্প করি। যেমন ধরো আমি ধরেই নিচ্ছি যে এটা তো আসলে সলিড থাকে। ক্যালসিয়ামের অক্সাইড হচ্ছে এটাও সলিড থাকে আর এটা হচ্ছে গ্যাস। এরকম একটা বিক্রিয়া দেওয়া আছে। সো এই বিক্রিয়া যদি দেওয়া থাকে এইখানে ডেল এন সমান কত? দেখো এইটাকে আমি আমলে নিব না, এই সলিড আমলে নিব না, এই সলিড আমলে নিব না। আমরা বলছিলাম যে কি, আমরা বলছিলাম হতেছে শুধু গ্যাসিয়াস মোল সংখ্যা নিব। তাহলে ডেল এন মানে উৎপাদের মোল সংখ্যা হতেছে 1, বিক্রয়কের মোল সংখ্যা কিন্তু 0। তাহলে এইখানে আসলে সম্পর্ক কি, কেপি সমান হইতেছে কেসি ইন্টু আরটি। এটা একটু মজার আছে, এটা যদি খেয়াল করি দেখো আয়রন তো নরমালি সলিড থাকে। আমি একটু ব্র্যাকেটে তোমাদের জন্য এস দিয়ে দিই। পানি ধরো গ্যাসিয়াস আছে, গ্যাসিয়াস পানি। ফেরোসোফেরিক অক্সাইড এটাও সলিড থাকে মরিচা, এটা আবার গ্যাসিয়াস। মাঝখানে গুলো দেখাচ্ছি না, মাঝখানের গুলো তো ইজি পিজি। এবার খেয়াল করো তো। আচ্ছা একজন বলছে হচ্ছে সোমাইয়া ভাইয়া গ্যাসিয়াস বুঝবো কেমনে? প্রথমত গ্যাস বানানটা হয়নি। গ্যাসিয়াস বুঝবো তোমাকে দেওয়া থাকবে, এই সিম্বল গুলো পাশে দেওয়া থাকে। তো আমি তোমাদের এখানে দেখাই দিচ্ছি যে কখন এমন হইতে পারে যে গ্যাসিয়াস বা দেওয়া নাই, তখন তুমি দেখবা কে কোন অবস্থায় থাকে। ক্যালসিয়াম কার্বনের চুনাপাথর তো নরমালি আসলে সলিড অবস্থায় থাকে, আয়রন সলিড অবস্থায় থাকে, ফেরোসোফেরিক সলিড অবস্থায় থাকে, বা সমস্যা নেই তোমাকে পরীক্ষা দেওয়া থাকবে। তুমি খেয়াল করছো যে এইটার এই 3 আমি আমলে নিব না কেন? এটা সলিড অবস্থায় আছে, এই এটা আমি আমলে নিব না। তাহলে আমার এইটা হচ্ছে, এটাকে বলা হয় দুই রকম অফেন্স আছে, কগনিজিবল নন কগনিজিবল, আমলযোগ্য অপরাধ আর আমল অযোগ্য অপরাধ। সেগুলো আছে আমল অযোগ্য নন কগনিজিবল, এটা হতেছে নন কগনিজিবল। তাহলে এখানে আছে 4, এখানে হচ্ছে 4, বিয়োগ করলে 0 থাকে। 0 যদি হয় তাহলে বুঝতেই পারছো কেপি আর কেসি কি থাকে, সমান থাকে। সো কেপি সমান হইতেছে কেসি। আর বাকি দুটো করে নিও আর কি। এটা হোমওয়ার্ক থাকলো, এটা হোমওয়ার্ক থাকলো, সবাই একটু লিখে নাও। ওকে, কখন কেপিকেসির মান সমান হবে বুঝতেই পারছো, যখন ডেল এন এর মানটা কত হয়, ডেল এন এর মান হতেছে 0 হয়। তোমাদেরকে আরেকটা জিনিস দেখাবো, সেটা হতেছে, এটা দিয়ে আমরা শেষ করবো আজকে। সবাই একটু লিখানো কেপিকেসির একক। কেপিকেসি এর একক। সবাই আমি একটা স্টেটমেন্ট লিখে দিচ্ছি, স্টেটমেন্টটা লিখে নাও যে আসলে কেপিকেসির কোনো একক হয় না। লিখে নাও সবাই যে কেপিকেসির কোনো একক হয় না। সবাই লিখছো?
কেপি কেসির কোনো একক হয় না, তবে আমাদের পরীক্ষার জন্য সেটি প্রযোজ্য নয়। কারণ আসলে কোনো একক হয় না, বাট তোমাদের বইতে দেখাইছে একক হয়। এখন তুমি তো আসলে পরীক্ষার জন্য পড়বা, তো ফ্যাক্ট হচ্ছে দেখা যাবে যে তোমার পরীক্ষার জন্য যদি আমি লিখে দিচ্ছি কেপি কেসির একক হয় না, বাট তোমাদের পরীক্ষার জন্য আবার হবে, দেখবা সবাই লিখে নাও কেপি কেসির আসলেই কোনো একক হয় না, কিন্তু আমাদের পরীক্ষার জন্য সেটি প্রযোজ্য না। অনেকে চিন্তা করছে বিকজ অফ ইটস এ রেশিও, না রেশিও দেখে একক হয় না তা না। রেশিওর উপরে তো আসলে কমন, এটা তো লিনিয়ার রেশিও না রে বাবা। এই যে অনেক পাওয়ার টাওয়ার আছে না, সে একক তো হতেই পারে। মানে কেপিকেসি ইজ ইউনিটলেস নট জাস্ট বিকজ ইটস এ রেশিও, ইটস এ নন লিনিয়ার রেশিও। ডিই এ বি এর মান তো তুমি জানো না। যদি এমন হইতো যে লিনিয়ার রেশিও এ বাই বি, দেন ইট উড বি ইউনিটলেস। এটা ইউনিটলেস হয় অন্য কারণে। তোমাদের ইউনিটলেস বলার কারণ হচ্ছে মনে আছে, দেখো কেপিকেসিতে অ্যাকচুয়ালি আসছে কই থেকে, আসছে হইতেছে ভরক্রিয়া সূত্র থেকে, এবং সেখানে আমরা মোলার ঘনমাত্রার ভ্যালু নিতাম। ইউ রিমেম্বার? মোলার ঘনমাত্রার ভ্যালু নিতাম। সো ভ্যালু, জাস্ট ভ্যালু, ভ্যালু মানে তো সেখানে কোনো ইয়া নাই, সেখানে কোনো একক নাই। আমরা এখানে আংশিক চাপে এটিএম এর ভ্যালু নিচ্ছিলাম। সো অ্যাজ উই কনসিডার জাস্ট ভ্যালু, সো দ্যাটস বিকজ কেপিকেসি ইজ ইউনিটলেস, নট জাস্ট বিকজ কেপিকেসি ইজ এ রেশিও। রেশিও কি, রেশিও যদি এমন হয়তো লিনিয়ার রেশিও, দেন ইট উড বি ইউনিটলেস। সো এটা ইউনিটলেস রেশিওর জন্য না, আমরা এখানে আসলে ঘনমাত্রার একক নেই না, আমরা আংশিক চাপের একক নেই না, নেওয়া উচিত না, সেই জন্য ইউনিটলেস হয়। ইজ ইট ক্লিয়ার? কেপিকেসি কেন একক হয় না, একেবারে যদি আমি বেসিক সায়েন্স বলি। কিন্তু আমাদের পরীক্ষার জন্য তাহলে কি আছে? আমাদের পরীক্ষার জন্য কেপিকেসির একক হইতেছে এরকম, কেপি এর একক হইতেছে এটিএম টু দি পাওয়ার ডেল্টা এন। এটা হচ্ছে তোমার পরীক্ষার জন্য বলতেছে। ডেল্টা এন মানে কি? ডেল্টা এন মানে ওই যে যেটা তোমরা পড়ছিলাম, এন অফ উৎপাদ মাইনাস এন অফ বিক্রিয়ক, এবং অনলি গ্যাস, ওই যে আগের মতোই ভাই। এটা হচ্ছে কেপি এর একক। এরপর আসে হইতেছে কেসি এর একক কি? ঘনমাত্রার একক মোল পার লিটার টু দি পাওয়ার ডেল্টা এন। এখানে ডেল্টা এন মানে কি? এন অফ উৎপাদ মাইনাস এন অফ বিক্রিয়ক। কিন্তু এখানে আবার আমরা কি নেব জানো? গ্যাসও নিব, অ্যাকুয়াসও নিব। কেন নেওয়া হয় আমার কোনো আইডিয়াই নেই, কারণ পুরো জিনিসটাই আসলে একটা মিথ্যার উপরে প্রতিষ্ঠিত। এই জন্য হইতেছে এটা নিয়ে আমি অত পড়াশোনাও করিনি। ওকে, তো আমাদের ক্লাস টাইম শেষ হয়ে গেছে। এই সময় ক্লাসে আসলে 2টা নামাজে ব্রেক লাগে, তো খুব একটা পড়ানো হয় না আর কি, পড়ানো যায় না। সো ধরো প্রিজুমেবলি আমরা আরো 25 মিনিট সময় হয়তো বেশি পাইতাম যদি হইতেছে আমরা এই সময়টা ক্লাস না হইতো, বাট সমস্যা নেই, আমরা আমাদের মতো করে সুন্দর মতো শেষ করবো আর কি। তাহলে আমরা আজকে পড়লাম হচ্ছে কেপিকেসির রাশিমালা, কেপিকেসির একক, কেপিকেসির সম্পর্ক, আর কেপিকেসির রিলেটেড গ্রাফ। আগামী ক্লাসে আমরা কেপিকেসি জিরো হয় না, জিরো হয় না, অসীম হয় না, অসীমও হয় না, একমুখী বিক্রিয়াতে অসীম হয়। ওকে, সো আজকে আর আমরা আগাচ্ছি না, আগামী ক্লাসে কেপিকেসি শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তোমরা আগামী ক্লাসে অবশ্যই হচ্ছে অনেক ম্যাথ প্র্যাকটিস করবো, সেই প্রিপারেশন নিয়ে এসো।